বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো সপ্তম শ্রেণী বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের কিন্তু এটা আমার 2 নাম্বার পর্ব। যদি 1 নাম্বার পর্ব এবং চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন আলোচনা করা হবে পার্ট 2, লালা ও এনজাইম। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু আমার ভিডিওতে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তুমি খুব মিষ্টি পছন্দ করো। তোমার সামনে এক থালা রসগোল্লা রাখা হলো। তো দেখা গেলো কি আমি খুব মিষ্টি পছন্দ করি, আমার সামনে এক থালা রসগোল্লা রাখা আছে। তো তোমার মুখের ভিতর কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি? অর্থাৎ আমার মুখের ভিতরে কোনো পরিবর্তন লক্ষ্য করছি কি? যদি আমি খুব মিষ্টি পছন্দ করি তাহলে আমার সামনে যদি এক থালা রসগোল্লা রাখা হয় তাহলে আমি দেখব কি আমার মুখের পিছনের সাইড থেকে, আমরা যে ঠোঁটের দিকে কথা বলি এটা সামনের সাইড, ঠিক গাড়ের সাইডের পিছনের সাইড থেকে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থি থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হবে। এটা সবার মুখেই বের হয়, মিষ্টি খাইলে অথবা তেঁতুল খাইলে। তোমার মুখের ভিতর কোনো পানির মতো তরল পদার্থের উপস্থিতি অনুভব করছো কি? তোমার ডান হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও। পরিষ্কার আঙুল দিয়ে জিহ্বা থেকে কিছুটা তরল পদার্থ নাও। এর বর্ণ কেমন? তো এর বর্ণ যেহেতু পানির মতো তাহলে এটা একটা বর্ণহীন, মানে লালাটা যেহেতু পানির মতো এর কোনো বর্ণ থাকে না। উপরের পরীক্ষা থেকে যা জানলাম তা নিম্নের বর্ণনার সাথে মিলিয়ে নেই। তারা বলে দিচ্ছে এটার সাথে আমরা মিলাবো আমাদের বাস্তব জিনিসটা। আমরা মুখ দিয়ে খাবার খাই, খাবার মুখে নিয়ে আমরা তা দাঁত দিয়ে চিবুতে থাকি। জিহ্বা খাবারগুলোকে নেড়েচেড়ে দেয় যেন এগুলো ভালোভাবে চিবানো যায়। জিহ্বা কিন্তু এই কাজটা করে, খাবারটা মুখে দেওয়ার সময় জিহ্বা কিন্তু এগুলো ঠিক মতো দাঁতের নিচে নিয়ে ফেলে দেয় যাতে খাবারটাকে আমরা খুব সহজেই চূর্ণ বিচূর্ণ করতে পারি। মুখের মধ্যে এই খাবারগুলো লালার সাথে মিশ্রিত হয়। তো লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আসে লালা কি, তখন আমাদের বলতে হবে কি লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। মুখের পিছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। তো লালা থেকে আসে? মুখের পিছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। তাহলে লালার উৎপত্তি থেকে হয়? লালা গ্রন্থি থেকে। তো লালা গ্রন্থি কোথায় অবস্থান করে? মুখের পিছনে। এভাবে কিন্তু নৈর্বৃত্তিক আসে। খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে। তাহলে লালা কিন্তু খাদ্য পরিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে ও গিলতে সাহায্য করে। তাহলে কি আমাদের যদি প্রশ্ন হয় যে লালা কি, তখন আমরা বলবো লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। আর যদি বলা হয় যে লালার কাজ কি, তখন আমরা বলবো কি লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে ও গিলতে সাহায্য করে এবং খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। লালা লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। এনজাইম এর বাংলা কিন্তু হলো অনুঘটক। তো তোমরা হয়তো ভাবছো এনজাইম কি, মানে আমরা তো নিশ্চিত ভাবেই যে এনজাইম একটা যেহেতু নতুন শব্দ, তাহলে এনজাইম জিনিসটা কি, এই প্রশ্নটা আমাদের মনে আসাটাই স্বাভাবিক। তো এখানে তারা উত্তরটা দিয়ে দিয়েছে এনজাইম হলো। তাহলে এনজাইম হলো, এইখান থেকে কিন্তু এনজাইমের সংজ্ঞাটা শুরু হবে। এমন একটি বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে কিন্তু ক্রিয়া বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলা হয়। তাহলে এনজাইম কাকে বলা হয়? যে এনজাইম হলো এমন একটি বস্তু যা রাসায়নিক বিক্রিয়া বা ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু ক্রিয়া বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলা হয়। তাহলে এনজাইম কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার গতিকে সে হ্রাস বা বৃদ্ধি করে দেয়। সে নিজে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও বিক্রিয়া শেষে সে কিন্তু অপরিবর্তিত থাকে। নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম ভালো কাজ করে। এনজাইম কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো কাজ করে। অর্থাৎ এরকম হয় যে এনজাইম ধরো গিয়ে 15 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত ভালো কাজ করলো একটা নির্দিষ্ট এনজাইম। তাহলে এই এনজাইমটা কিন্তু 15 ডিগ্রির নিচে আসলেও ভালো কাজ করবে না, উপরে গেলেও ভালো কাজ করবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের তাপমাত্রার মধ্যে এনজাইমটা ভালো কাজ করে। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। একটা এনজাইম কিন্তু একাধিক কাজ করতে পারে না, একটা এনজাইম একটা কাজই করে। এই জন্য বলা হইতেছে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। ট্রিপসিন এনজাইম শুধু আমিষের উপর ক্রিয়া করে।
ট্রিপসিন এনজাইমটা শুধু আমিষের উপরে ক্রিয়া করে, সে কিন্তু তোমার স্নেহ জাতীয় পদার্থের উপর ক্রিয়া করতে পারবে না। তো লালা এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় পরিণত করে। শর্করা মানে হলো মল্টোজ। তো লালার এনজাইম কি করে? শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় পরিণত করে। এখন শ্বেতসারটা সাধারণত আমরা যে বাজার থেকে যে গ্লুকোজ কিনে খাই, এটা গ্লুকোজের মতো সাদা। তো এ কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষণ মুখে রাখলে মিষ্টি লাগে। কেন? এই যে শ্বেতসার জাতীয় খাবারটা যখন আমরা মুখে দেই, এই খাবারটা চিবানোর পর মুখে দীর্ঘ সময় রেখে দিলে সেটা কি করবে? সামান্য মিষ্টি লাগবে। কেন মিষ্টি লাগে? কারণ এই শর্করার বৈশিষ্ট্য হলো মুখে কিছুক্ষণ রেখে দিলে শর্করা জাতীয় খাবারটা মিষ্টি লাগবে। তো জিহ্বা আমাদের খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে, এটা আমরা জানি জিহ্বার কাজ। যদি বলা হয় জিহ্বার কাজ কি? খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। আবার কিন্তু এখানে আমাদের লালার কাছেও বলা আছে যে লালা খাদ্যবস্তুকে কি করে? গিলতে সাহায্য করে। তো নৈর্বৃত্ত থেকে যদি আসে তখন জিহ্বা দিবা না লালা দিবা? তো লালা এবং জিহ্বা কখনোই কোনো দুইটা নৈর্বৃত্তিকে এই প্রশ্ন আসলে একসাথে থাকবে না যে খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে কে, তখন কিন্তু লালাও সঠিক অ্যান্সার, জিহ্বাও সঠিক অ্যান্সার। বহুপদীতে এই প্রশ্নগুলো আসতে পারে। মুখের শেষ প্রান্ত থেকে দুটি নল আমাদের দেহের ভিতরের দিকে নেমে গেছে। একদম মুখের শেষ প্রান্ত থেকে দুটি নল আমাদের দেহের ভিতরের দিকে নেমে গেছে। এদের একটি হলো অন্ননালী, যেটাকে বলা হয় খাদ্যনালী, আর অন্যটি হলো শ্বাসনালী। শ্বাসনালীর আরেকটা নাম হলো ট্রাকিয়া। অন্ননালী মানে খাদ্যনালী, আর শ্বাসনালী আমরা যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেই সেটাকে বলা হয় ট্রাকিয়া। শ্বাসনালীর পেছনে নলের মতো অংশটিকে অন্ননালী বলা হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম শ্বাসনালী থাকে শ্বাসনালীর পিছনে থাকে অন্ননালী, তাহলে অন্ননালীর সামনে থাকে কে? শ্বাসনালী। শ্বাসনালীর পিছনে অবস্থিত নলের মতো অংশটিকে অন্ননালী বলে। তাহলে অন্ননালী কি? যে শ্বাসনালীর পিছনে অবস্থিত অন্য যে নলের মতো অংশটি, যা মুখ গহ্বর থেকে একদম পাকস্থলী পর্যন্ত বিস্তৃত, এই নলের মতো অংশটিকে বলা হয় অন্ননালী। এই নালী দিয়ে খাদ্য ও পানীয় পাকস্থলীতে পৌঁছায়। তাহলে অন্ননালীর কাজ কি? অন্ননালীর কাজ হলো খাদ্য এবং পানীয়কে পাকস্থলীতে পৌঁছানো। এখন এখানে হলো খাদ্য কিভাবে পাকস্থলীতে পৌঁছায়, কেমনে খাদ্যটা পাকস্থলীতে পৌঁছায়, এটা আমি এটা পড়ার আগে একটু সামান্য বুঝিয়ে নেই। ধরো এটা আমাদের একটা অন্ননালী, এটা অন্ননালী, লাস্ট এই জায়গাটার মাঝখানে পাকস্থলী অবস্থিত, ধরো এরকম পাকস্থলী। এখন অন্ননালীতে যখন আমরা এখানে মুখের মধ্যে খাবারটা চিবাইতেছি, এই খাবারটা যখন এই অন্ননালীর ভিতরে প্রবেশ করবে, তো ধরো এই জায়গাটা প্রবেশ করলো, এই জায়গাটা প্রবেশ করলে অন্ননালীটা না এই জায়গাতে একটু মোটা হয়ে যাবে। আমরা যখন খাবার খাই তখন দেখবো যে খাবারটা যাইতেছে, যে আমরা বাহির থেকে এটা দেখতে পাচ্ছি যে খাবারটা কিভাবে যাইতেছে। গরু ছাগল খেলে এই বিষয়টা আমরা একটু ভালো করে লক্ষ্য করলে খেয়াল করতে পারবো, যে না খেয়াল করলে দেখতে বুঝতে পারবো যে এটা খাবারটা কেমনে যাইতেছে। তো এইখানে এই যে অন্ননালীর যে পেশিগুলো আছে, এই পেশিগুলো এরকম রিংয়ের মতো, এরকম রিংয়ের মতো, আমরা হাত দিলেই বুঝতে পারবো এই রিংয়ের মতো। এখন এই রিংয়ের মতো যে এই যে উপরের দিকে মুখের পরের যে রিংটা আছে, খাদ্যনালীর যে মাংসপেশিটা আছে, এই প্রত্যেকটা পেশি, এই পেশির তুলনায় এই পেশিটা একটু নরম, আবার এই উপরেরটার তুলনায় তার নিচেরটা নরম, এটার তুলনায় তার নিচেরটা একটু নরম, এটা নরম। তার মানে উপরের দিকে যদি যাই তাহলে মাংসপেশিগুলো হবে শক্ত, আর নিচের দিকে যদি আসি মাংসপেশিগুলো হবে নরম। এখন যখন অন্ননালীর ভিতর দিয়ে একটা খাবার যায়, তখন খাবার যাওয়ার সময় মুখ গহ্বর থেকে কিন্তু বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা অন্ননালীর ভিতরে খাবারটা পৌঁছাইয়ে দিই। পৌঁছানোর পরে অটোমেটিক্যালি কিন্তু এটা আমাদের পাকস্থলীতে যায়। কিভাবে অটোমেটিক্যালি যায় এই বিষয়টা এখানে আলোচনা করা আছে। দেখো এই যে এখানে কিন্তু বললাম যে এর এই মাংসপেশিটা তার নিচের মাংসপেশির থেকে একটু শক্ত বা দৃঢ়। এখন এই মাংসপেশির ওইখানে, অর্থাৎ এইখানে যখন আমি খাদ্যবস্তুটাকে প্রবেশ করাবো, তখন পিছনের মাংসপেশিগুলোর দৃঢ়তা বেশি এবং সামনের মাংসপেশিগুলোর দৃঢ়তা কম, যার জন্য এই দৃঢ়তা বেশি মাংসপেশিগুলো তারা এখানে যেহেতু প্রসারিত হয়েছে, এই যে এই অংশটুকুর মধ্যে কিন্তু মাংসপেশি প্রসারিত, এখন এই জায়গার মাংসপেশিগুলো কি করবে? সংকুচিত হতে যাবে। যখন এই মাংসপেশি সংকুচিত হবে তখন অটোমেটিক্যালি এই মাংসপেশিগুলো কিন্তু প্রসারিত হয়ে যাবে। কেন? কারণ এদের দৃঢ়তা বেশি, এদের দৃঢ়তা কম। কারণ এদের দৃঢ়তার সাথে
এরা যখন যে বলে চাপ দিব তখন এরা এই বলে চাপ দিয়ে আটকায় রাখতে পারবে না, তখন এরা প্রসারিত হয়ে যাবে। এইভাবে ক্রমান্বয়ে সামনের দিকের মাংসপেশিগুলো যেহেতু নরম আর পিছনের মাংসপেশিগুলো যেহেতু শক্ত, এই শক্ত মাংসপেশিগুলোর চাপে নরম মাংসপেশিগুলো প্রসারিত হবে, পিছনের সাইডটা সবসময় সংকুচিত হবে, সামনের সাইডটা সবসময় প্রসারিত হবে। এইভাবে খাদ্যবস্তুটাকে কি পাকস্থলিতে যাবে। এই যে অন্ননালীর পিছনের সাইড সংকুচিত হইতেছে আর সামনের সাইডটা প্রসারিত হইতেছে, এইভাবে যে খাদ্যবস্তুটা পাকস্থলিতে এসে পৌঁছাইতেছে, এই যে এখানে যে প্রক্রিয়াটা ঘটতেছে এটাকে বলা হয় ক্রমসংকোচন। নিজে করো। তো এটি একটি রাবারের নল ও একটি মার্বেল নাও। তো একটা রাবারের নল নিলাম যেটা অন্ননালী হিসাবে, এবং মার্বেলটা নিলাম যেটা খাদ্যবস্তু হিসাবে কাজ করবে। খেয়াল রাখতে হবে যে নলের পরিধির চেয়ে মার্বেলটি যেন বড় হয়। তাহলে এই যে আমরা যেখানে অন্ননালী দেখাইলাম, অন্ননালীর থেকে কিন্তু খাবারের পরিধিটা বড় হয়। তাহলে অবশ্যই নলের পরিধির থেকে কি করতে হবে, মার্বেলটি বড় হতে হবে। মার্বেলটিকে নলের ভিতরে প্রবেশ করাও। মার্বেলটিকে নলের ভিতরে প্রবেশ করালাম। এবার মার্বেলের পিছন দিক থেকে ঠেলতে থাকো, পিছনের দিকে ঠেললাম। আমরা কিন্তু হাত দিয়ে ঠেলবো, আর অন্ননালী তো হাত দিয়ে ঠেলতে পারবে না। ওটা নলের ভিতর দিয়ে সামনের দিকে এগুতে থাকবে। এভাবে খাদ্যনালীর ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। অন্ননালীতে আংটির মতো গোল পেশি রয়েছে। তো অন্ননালীতে কি থাকে, আংটির মতো গোল গোল পেশি আছে যেরকম। এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ করতে পারে। তাহলে এই পেশিগুলো কি সংকোচন এবং প্রসারণ করতে পারে। খাদ্যবস্তুর পেছনে অন্ননালীর পেশি সংকুচিত হয়। তাহলে এই যে এখানে খাদ্যবস্তু যে আছে, এই খাদ্যবস্তুর পিছনের অন্ননালীর পেশিগুলো কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, এবং সামনের পেশিগুলো প্রসারিত হয়। আমি আগেই বলছি যে সামনের পেশিগুলো প্রসারিত হয়। অন্ননালীর এরূপ সংকোচন ও প্রসারণকে ক্রমসংকোচন বা পেরিস্টালসিস বলে। এভাবে সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে পাকস্থলিতে পৌঁছায়। তাহলে খাদ্যবস্তু কিভাবে পাকস্থলিতে পৌঁছায় নিশ্চয়ই আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রমসংকোচন বা পেরিস্টালসিস কি? ক্রমসংকোচন বা পেরিস্টালসিস কি? খাদ্যবস্তু পাকস্থলিতে যাওয়ার সময় অন্ননালীর পিছনের পেশিগুলো সংকুচিত হয় এবং সামনের পেশিগুলো প্রসারিত হয়। অন্ননালীর এরকম সংকোচন এবং প্রসারণকে ক্রমসংকোচন বলা হয়। আশা করি বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে।